বেশ সম্প্রতি আমাদের বাইকিং কমিউনিটির মধ্যে কিছু দালালের আবির্ভাব ঘটছে, যারা কিনা দালালিটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। যার জ্বলজ্বন্ত একটা উদাহরণ হচ্ছে ইয়ামাহা FZS25 বাইকটা লঞ্চ হওয়ার পর থেকে কিছু দালাল এমন চেষ্টা করতেছে যে যে কোনো মূল্যে এই বাইকটাকে পাবলিকদের খাওয়াইতেই হবে। ঘটনাটা এ পর্যন্তই ঠিক ছিল, কিন্তু এই জিনিসগুলোর সূত্রপাতটা ঘটে যখন এসিআই মোটরস তাদের ইয়ামাহা FZS ভার্সন 4 বাইকটি শুধু লাইট এবং মিটার চেঞ্জ করে অতিরিক্ত ওভার প্রাইস মূল্য দিয়ে তারা বাজারে বাইকটা লঞ্চ করে। গুটি কয়েকজন লোক ছাড়া প্রায় অনেকেই দেখা যায় এই বাইকটা নিয়ে দালালি করতে, এবং তখন থেকেই মানুষের মুখে মুখে একটা কথা প্রচলন হয়ে যায়, সেটা হচ্ছে দালাল ভাই। ওই ঘটনাটার পর যারা সাধারণ কনজিউমার আছে বা আমরা যারা সাধারণ বাইকাররা আছি, তারা কিন্তু মোটামুটি বুঝে যায় যে কারা নাকি এই বাইকগুলো নিয়ে বা বাইক কোম্পানির জন্য দালালিটা করে। এরই ধারাবাহিকতা এসিআই মোটরস তাদের প্রথম হায়ার সিসি বাইক FZS25টা যখন লঞ্চ করে, তখনও দেখা যায় কি কিছু কিছু লোক এই বাইকটা নিয়ে এত পরিমাণের দালালি শুরু করছে যে মানে দালালির একদম সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। পাশের দেশ ভারতে ডিসকন্টিনিউ হওয়া একটা জট মাল ওভার প্রাইস করে কিন্তু বাংলাদেশে লঞ্চ দেওয়ার কোনো মানেই হয় না। এবং এই বাইকটার লঞ্চিং ইভেন্টে যারাই ছিল বা এই বাইকটার রিভিউ যারাই করছে, তারা সব কথা বললেও কিন্তু একটা কথা কিন্তু তারা কেউ বলছে না যে এই বাইকটার প্রাইস নিয়ে। সত্য বলতে যদি এই বাইকটার প্রাইস প্রায় 3 লক্ষ টাকার আশেপাশে হতো বা 3.5 লক্ষ টাকা হতো, তাহলে কিন্তু এই বাইকটা নিয়ে কেউ এত সমালোচনা করতো না। এমন একটা অবস্থা হয়েছে যে এই বাইকটা নিয়ে মানুষ ক্ষোভ প্রকাশ করা তো দূরের কথা, সবাই মজা নিচ্ছে। যার ফলাফল যারা কিনা এই বাইকটা নিয়ে দালালি করছে তাদের কমেন্ট বক্স ঘাটলেই আপনারা দেখতে পারবেন। এবং সাধারণ পাবলিক যখন বুঝে গেছে যে এই বাইকটা নিয়ে হোক বা বাইক কোম্পানিগুলোর জন্য যে দালালরা কী লেভেলের দালালি করে, তো ওই ধরনের দালালদের কমেন্ট বক্সে মানুষ মানে সাবান ছাড়া ধুইয়া দিচ্ছে। তো ধুইয়া দেওয়ার পরে কি করছে যে এই দালালরা একদম মানে ভিড়মি খেয়ে গেছে। কীরকম? কারণ এক একজন কি করছে, এক এক রকম স্টেটমেন্ট দিচ্ছে। কেউ কেউ অডিয়েন্সের উপরে দোষ চাপাচ্ছে যে আমাদের দেশের অডিয়েন্স নাকি ম্যাচিউর না। কেউ কেউ তো এমনটাও বলছে যে সে নিজে নাকি ধোয়া তুলসী পাতা, তার কোনো দোষ নাই, কিন্তু অন্যরা নাকি অনেক দালালি করে খাচ্ছে। মানে এক কথায় নিজের দোষ অন্যদের গাড়ে চাপানোর চেষ্টা করছে। কিন্তু দেখেন ওই বাইকটা লঞ্চ হওয়ার পর তারাই কিন্তু সবার আগে খুব খুশিতে এবং খুশি ঠেলাই বলতে পারেন যে এই বাইকটার খুব সুন্দরভাবে ওয়ার্ক অ্যারাউন্ড রিভিউ, একদম টেস্ট রাইড রিভিউ বা ফার্স্ট ইম্প্রেশন রিভিউ, ওনারাই কিন্তু এই বাইকটার রিভিউটা দিছে। সাধারণ পাবলিক যখন বুঝে গেছে যে তারা কি লেভেলের দালাল এবং তাদের কমেন্ট বক্সে যখন তাদেরকে দালাল দালাল বলছে, তখন কিন্তু তারা এই জিনিসগুলো সহ্য করতে না পেরে দোষটা এক একজনের ঘাড়ে চাপানোর চেষ্টা করতেছে। মোটো ব্লগিং একটা এক্সপেন্সিভ জিনিস, এবং যারা কিনা মোটো ব্লগিংটাকে পেশা হিসাবে বেছে নিয়েছে তাদের কিন্তু অনেক খরচের দরকার হয়, এবং তাদের সারভাইভ করতে হলে কিন্তু তাদের টাকাটা খুব জরুরি। এবং যদি স্পন্সরশিপ পাওয়া যায় তাহলে কিন্তু সোনায় সোহাগা, এবং সারভাইভ করাটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। কারণ নিজের খরচের পাশাপাশি মোটো ব্লগিংয়ের খরচ, তার পাশাপাশি ফ্যামিলির খরচও কিন্তু তাদের চালাতে হয়। এবং ইউটিউব ফেসবুক থেকে মানে মোটো ব্লগিং যেই সেগমেন্টটা আছে ওইটাতে কিন্তু এত ইনকাম নাই যে স্পন্সরশিপ ছাড়া কেউ মানে সারভাইভ করার মতো। তো স্পন্সরশিপ নিতেই হবে, কিন্তু সাধারণ পাবলিক তো আর মানে মোটো ব্লগারদের বা যারা কিনা দালালি করে তাদেরকে কিন্তু এরকম বলে নাই যে আপনার একটা জটমাল প্রমোট করতে হবে। তাই সাধারণ পাবলিকদের দোষ দিয়া কোনো লাভ নাই, নিজেদেরই একটু বুঝে শুনে কাজ করতে হবে। এর মধ্যে থেকে আরও অনেকেই আছে যাদেরকে এমনও বলতে শোনা যায় যে অনেকের চ্যানেলে বা ভিডিওতে নাকি রিচ নাই, ভিউ নাই, তাই নাকি তাদের ছবি বা থাম্বনেল ব্যবহার করে ভিডিও বানাচ্ছে রিচের জন্য। আসলে ট্রোল সহ্য হয় না ভাই, ট্রোল সহ্য হয় না। হ্যাঁ, ট্রোল সহ্য হয় না। একটা জিনিস কি, যখন আপনি ভালো বা খারাপ কোনো কিছু যখন সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্মে আপনি এনে ছাড়বেন বা আপনার ভিডিওগুলো দিবেন, তখন কিন্তু মানুষ এই জিনিসগুলো নিয়ে সমালোচনা করবেই, এটা আপনার সহ্য করতেই হবে। কারণ দিন শেষে কিন্তু ভিডিওগুলো আমরা অডিয়েন্সের জন্যই বানাই, তাই অডিয়েন্স কিভাবে এই ভিডিওগুলো নিবে এটা কিন্তু অডিয়েন্সের সিদ্ধান্ত, এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের মানতে হবে। দালালির যেই বিষয়টা বা যেই জনরাটা, এটা একটা জিনিস পর্যন্ত ঠিক থাকে, কিন্তু এমনও দেখছি যে এমন এমন দালাল আছে যারা কিনা ধরেন একটা ব্র্যান্ডের সাথে কাজ করতেছে, তো ওই ব্র্যান্ডের চেয়ে ভালো জিনিস আর হইতেই পারে না। যখন নাকি ওর দালালিটা শেষ হয় বা ওর যখন নাকি এগ্রিমেন্টটা শেষ হয়, তখন নাকি ওই ব্র্যান্ডের জিনিস নাকি অনেক খারাপ, এবং নতুন যে ব্র্যান্ডের সাথে ওনারা যুক্ত হয় ওই ব্র্যান্ডের জিনিসপত্র নাকি অনেক ভালো। তো সমস্যাটা কিন্তু এই জায়গায়। এর মধ্যে থেকে কিছু কিছু দালাল আছে যারা কিনা মানুষের এই ধরনের কমেন্টগুলো সহ্য করতে না পেরে তাদের ভিডিওতে সরাসরি বলছে, আপনারা যে মানুষকে এরকম বাজে বাজে কমেন্ট করছেন তাদের ফল কিন্তু আপনারা একদিন পাবেন। ভাই, আপনি আগে আপনার নিজেরটা চিন্তা করেন। এই যে আপনারা এই ধরনের জিনিসগুলো প্রমোট করে একটা জিনিসকে ভালো বলেন, আবার কিছুদিন পর এই জিনিসটাকেই খারাপ বলেন। এখন যেই কনজিউমার ওই জিনিসটা কেনে
তার কাছ থেকে আপনি কিরকম দোয়া পাবেন সেটা আপনি নিজেই একবার চিন্তা করেন। কাহিনী কিন্তু আরও আছে। দালাল ভাই, বা খাঁটি বাংলা ভাষায় যদি বলি, দালালরা একটা কথা সবসময় বলে যে আমি কি কখনো আপনাদেরকে স্পেসিফিক কোনো ব্র্যান্ডের বাইক বা ইঞ্জিন অয়েল বা কোনো জিনিসপত্র কিনতে বলেছি কিনা। এখন ভাই আমার কথা হচ্ছে যে তুমি যদি নাই বলো যে এই জিনিসগুলো আপনারা ক্রয় করেন, তাহলে এই জিনিসগুলোর ভিডিও বানিয়ে এটার প্রমোশন করার মানেটাই কি? এটার প্রমোশন করার মানেটা কি? কারণ যাতে করে কনজিউমাররা এটা কিনে, এটার প্রচার হয়, এজন্যই তো ভিডিওটা বানায়। এটার তো একটা দুধ খাওয়া শিশুও বুঝে। তো এই জিনিসগুলো না পাবলিকদের বুঝায় কোনো লাভ নাই। আপনি নিজেরটা দেখেন এবং নিজের যেই ভুলগুলো আছে সেগুলো ঠিক করেন। এইখানে আবার আমার একটা কথা বলার আছে যে সব দোষ দালাল ভাইদের দেওয়া একদমই উচিত না। কিছু কিছু দোষ আপনারা যারা ভিডিও দেখছেন তাদেরও আছে। কারণটা আমি বলি, মাথাটা ঠান্ডা করে শুনবেন। আমরা কি করি, ভালো জিনিস না বুঝে, ভালো পারফরমেন্স না বুঝে আমরা খুঁজি কি চকচকা জিনিস। তো এই জিনিসটার কারণে কিন্তু যে কোম্পানি যারা আছে ওনাদের কাছে কিন্তু রং একটা সিগন্যাল যায়। আপনি জিনিসটা চিন্তা করেন যে আমরা যদি ভ্যালু ফর মানি জিনিসগুলো চুজ করি তখন কিন্তু কোম্পানির ফোকাসটা ওই দিকে যাবে। কিন্তু আমরা কি খুঁজি, চকচকা জিনিস। তো কোম্পানি কি করে, একটা ভংভাং জিনিস এনে তারা কড়া করে মার্কেটিং করে। কারণ তাদের কাছে ওই জিনিসটা বোঝা গেছে যে, বা তারা এই জিনিসটা বুঝে ফেলছে যে যে কোনো জটমালও যদি হোক না কেন, তার যদি মার্কেটিংটা ধুমাইয়া করা যায় তাহলে ওই জিনিসটা ব্যবসা সফল হবে, এবং যা হয়ে আসছে। এবং কোম্পানিগুলো এটাই করে। তাই আমাদের কনজিউমারের অনেক সচেতন থাকা উচিত এবং চকচকা জিনিস না খুঁজে বা ব্র্যান্ডের জিনিস না খুঁজে ভ্যালু ফর মানি জিনিসগুলো খোঁজা উচিত। কিছু কিছু রিভিউ যেগুলো দেখে নাকি বাইক মানুষ ক্রয় করার সিদ্ধান্ত নেয়, যেমন ওয়ার্ক অ্যারাউন্ড রিভিউ বা ভিডিও, তার পাশাপাশি ফার্স্ট ইমপ্রেশন রিভিউ, এর পাশাপাশি টেস্ট রাইড রিভিউ, এর চাইতে জঘন্য জিনিস আর হতেই পারে না। বাস্তবতাটা আমি আপনাদেরকে বলি। এই যে আমার জিক্সার মোনোটন বাইকটা, এই বাইকটা আমি প্রায় 26,000 প্লাস কিলোমিটার রাইড করে ফেলছি। এখন আমার চাইতে কিন্তু এই বাইকটা আর কেউ ভালো বা এর মন্দ কেউ বলতে পারবে না। কিন্তু কেউ যদি এটা টেস্ট রাইড করে, ওই কি বুঝবো? আপনি একবার চিন্তা করেন। তাই আমি আপনাদেরকে এটা আমার পরামর্শ থাকবে যে এই ধরনের রিভিউগুলো অ্যাভয়েড করে যারা কিনা ইউজার রিভিউ দেয় ওনাদের রিভিউগুলো একটু প্রেফার করেন, তাহলে কোনো জিনিস কিনে আপনাকে আর প্রতারিত হতে হবে না। চাইনিজ ব্র্যান্ডের বাইকও যদি হয়, সেই বাইকটাও কিন্তু প্রায় 1000 বা 2000 বা 5000 কিলোমিটার পর্যন্ত আরামসে সার্ভিস দিয়ে যায়। এবং দেখা যায় কি এরপর থেকেই ঝামেলা শুরু হয়, যেমন পার্টসের ঝামেলা, তার পাশাপাশি সার্ভিসের ঝামেলা, এর পাশাপাশি কিন্তু দেখা যায় যে রিসেল ভ্যালু, তার পাশাপাশি আফটার সেল সার্ভিস কোনো কিছুই কিন্তু পাওয়া যায় না। তো একটা জিনিস যখন একটা মানুষ দীর্ঘদিন ব্যবহার না করে তখন কিন্তু এই জিনিসটার ব্যাপারে ভালোভাবে বলা যায় না। যদি বিষয়টা হয় এরকম যে আপনি আসবেন, ভিডিও করবেন, নিবেন এবং চলে যাবেন, তাহলে হচ্ছে ভিন্ন কথা। কিন্তু যখন একটা জিনিস আপনি একটা কনজিউমারের কাছে প্রেজেন্ট করছেন তখন কিন্তু ওই জিনিসটার ভালো খারাপ দিকের পাশাপাশি ওই জিনিসটার আফটার সেল সার্ভিস, এর পাশাপাশি বাইকটার কতটুকু ভ্যালু আছে ওইটাও কিন্তু আমাদের বলা উচিত। এবং যেই জিনিসটা ওনারা করে নাই, যেমন ইয়ামা FZS25 বাইকটা, তো যাদের ভিডিও আমি দেখলাম ওনারা কিন্তু প্রাইস নিয়ে কোনো কথা বলে নাই। এই বাইকটার প্রাইস যদি 3 লক্ষ বা 3.5 লক্ষ টাকার আশেপাশে হতো তাহলে কিন্তু এই বাইকটা নিয়ে কেউ কথাই বলতো না। দিন শেষে অডিয়েন্সদের দোষারোপ করে কোনো লাভ নাই, নিজেকে একটু শুধরাতে হবে এবং নিজেদের দালালিটা একটু কমাতে হবে। কারণ ভালো জিনিস প্রমোট করেন, দিন শেষে অডিয়েন্স ম্যাটার করে। কারণ অডিয়েন্সই আপনাকে জিরো থেকে হিরো বানিয়েছে। এবং অডিয়েন্স চাইলেই কিন্তু আমরা এমনও দেখছি যে অনেক বড় বড় চ্যানেল, ওই চ্যানেলে কিন্তু কোনো ভিউই নাই। সুতরাং দালাল হইতে সাবধান, দালালি হইতে সাবধান। এতটুকুই ছিল ভিডিও। টাটা।